কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের এই অ্যানেক্সার 1 ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তাই আপনিও যদি এই ফর্মটি ফিল আপ করতে চান, কিভাবে স্টেপ বাই স্টেপ হাতে কলমে ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। এছাড়াও ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন, ফর্মটির সাথে কি কি ডকুমেন্টস লাগবে, ফর্মটি ফিল আপ করার সময় কৃষক বন্ধু আইডির প্রয়োজন হচ্ছে, সেই কেবি আইডি আপনারা 1 মিনিটে কিভাবে দেখে নিতে পারবেন। এছাড়াও সবচেয়ে জরুরি বিষয়, এই ফর্মটি আপনারা ফিল আপ করার সময় এমন কিছু ভুল করবেন না যে ভুলের কারণে আপনাদের ফর্মটি রিজেক্ট হতে পারে, আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন। সেই ভুলগুলি কি কি সেগুলি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের সাথে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে ফর্মটিকে ফিল আপ করবেন কীভাবে দেখে নেওয়া যাক। প্রথমেই ফর্মটির উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যানেক্সার 1 সংযোজনী 1 ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু নিউ। দেখে নেবেন ফর্মটির উপরে এরকমই লেখা রয়েছে কিনা। চলে আসুন ফর্মটি ফিল আপ করার বিষয়ে। প্রথমেই রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর অর্থাৎ কেডি আইডি নম্বর, যেটা আপনারা খুব সহজে গুগল থেকে দেখে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে কিভাবে দেখে নিতে পারবেন দেখে নিন। প্রথমে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ বারে টাইপ করে দেবেন কৃষক বন্ধু লিখে। ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে kৃষকবন্ধু.wb.gov.in, এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। এখানে সেকেন্ড অপশান নথিভুক্ত কৃষকের তথ্য, এটিকে সিলেক্ট করবেন। এরপর প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে সার্চ করে দেখতে চাইছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সিলেক্ট করে নেবেন। এরপর যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে আধার কার্ডের নাম্বারটিকে এখানে লিখে দেবেন। ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বারটিকে লিখবেন। এরপর এখান থেকে আই অ্যাম নট এ রোবট, এখানে চেকবক্সে টিক করতে হবে। অনেক সময় টিক নিয়ে নেয়, অনেক সময় আবার ছবি সিলেক্ট করতে বলে, যেটা বলবে সেই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসটা দেখতে পাবেন। এখানে সমস্ত তথ্যই থাকবে। যেমন প্রথমেই থাকবে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নম্বর, যেটা জানার মূল উদ্দেশ্য ছিল আপনাদের। সো কৃষক বন্ধু আইডি নম্বরটিকে জাস্ট ফর্মের এখানে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে ক্রমিক নম্বর। এই ক্রমিক নম্বর আপনারা যদি জানেন তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর চলে আসুন ফর্মটি ফিল আপ করার বিষয়ে। এখানে দুটি কলাম দেখতে পাচ্ছেন। মূলত এটি হলো আপনার ফর্মটি যিনি ভেরিফিকেশান করবেন তিনি ফিল আপ করবেন। আপনি এখানে কিছুই লিখবেন না, আপনাকে ফিল আপ করতে হবে এই কলামটি। এখানে যাবতীয় ডিটেলস আপনি লিখে দেবেন। যেমন প্রথমে রয়েছে সুবিধাভোগীর নাম, এখানে কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংক পাসবুকে যে নামের স্পেলিং রয়েছে সেই অনুযায়ী নামের স্পেলিংটা এখানে লিখতে হবে। কৃষক বন্ধু আইডি চেক করার পর ওখানে কিন্তু কৃষকের নাম ছিল, যেমন স্পেলিং রয়েছে সেটা লিখে দিতে পারেন, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামের স্পেলিং রয়েছে সেটাকে এখানে লিখে দেবেন। এবার বলে দিই ফর্মটি আপনারা ফিল আপ করবেন সম্পূর্ণ ইংরাজি বড় হাতে অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে। এরপর নিচে রয়েছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। এবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার অভিভাবক অর্থাৎ বাবা অথবা মায়ের নাম লিখবেন। তবে যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার স্বামীর নাম লিখবেন। এরপর 3 নম্বর পয়েন্টে আপনার ঠিকানা দিতে বলা হচ্ছে। প্রথমেই রয়েছে জেলা, এখানে আপনার জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট নেমটিকে লিখে দেবেন। ফর্মটি কিন্তু আপনারা ইংরাজিতে ফিল আপ করবেন বড় হাতে অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে। এরপর রয়েছে ব্লক, এখানে আপনার ব্লকের নামটিকে লিখে দেবেন। নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটিকে এখানে লিখে দেবেন। এরপর এখানে লিখতে হবে আপনার মৌজা অথবা গ্রামের নাম। ঠিকানা দেওয়া কমপ্লিট। এরপর রয়েছে 4 নম্বর পয়েন্ট, যেখানে আপনার ব্যাংকের কিছু বিবরণ, ব্যাংক ডিটেলস দিতে লাগবে। মনে রাখবেন এখানে যাবতীয় যা সমস্ত তথ্য দেবেন সমস্তটাই কিন্তু বেনিফিশিয়ারির ডিটেলস দেবেন, অর্থাৎ যিনি আবেদনকারী, যিনি সুবিধাভোগী, সমস্ত ডিটেলস তারই থাকবে। যেমন ব্যাংকের বিবরণ এখানে দিতে বলা হয়েছে। প্রথমে রয়েছে ব্যাংক ও শাখার নাম, এখানে আপনার ব্যাংক ও ব্রাঞ্চ নেম লিখে দেবেন। নেক্সট রয়েছে আইএফএসসি কোড, যেটা আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, আইএফএসসি কোডটিকে এখানে লিখে দেবেন। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরটিও আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক সেখানে পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। ব্যাংকের ডিটেলস দেওয়া কমপ্লিট। এরপর 5 নম্বর পয়েন্টে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন দেখবেন সেই মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। অবশ্যই লিঙ্কড থাকা জরুরি। একান্তই যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড নেই তাহলে আপনার যে মোবাইল নাম্বার ইউজ করেন সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। এরপর ফর্মে রয়েছে 6 নম্বর পয়েন্ট, এখানে আপনার আধার নম্বরটিকে লিখতে বলা হয়েছে। সঠিকভাবে এই বক্সে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন। নেক্সট 7 নম্বর পয়েন্টে আপনার ভোটার কার্ডের কিছু ডিটেলস দিতে লাগবে। যেমন প্রথমেই রয়েছে এপিক নম্বর, এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার এপিক নাম্বার সেই নাম্বারটি লিখে দেবেন। এটি ভোটার কার্ডেই পেয়ে যাবেন।
এরপর রয়েছে এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভার নাম্বারটিকে এখানে লিখে দেবেন। পাশে বিধানসভার নামটিকেও লিখতে পারেন। আচ্ছা, এরপর রয়েছে পার্ট নাম্বার, অর্থাৎ আপনারা কোন পার্টে কোন বুথে ভোট দেন সেই বুথ নম্বরটিকে এখানে লিখতে হবে। এরপর রয়েছে সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটি আপনার নিউলি যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনার যে সিরিয়াল নাম্বার, আপনার যে নাম অনুযায়ী সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দেখতে পেয়ে যাবেন। যদি এই সমস্ত ডিটেলস আপনার না জানা থাকে তাহলে অবশ্যই কারোর থেকে জেনে নেবেন, যারা জানেন। এছাড়াও আপনি কি করতে পারেন, এই যে ভোটের আগে আপনার বাড়িতে বিএলও দ্বারা যে চিরকুট দিয়ে গেছিলো সেখানে কিন্তু এই সমস্ত ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন। এরপর ফর্মে রয়েছে 8 নম্বর পয়েন্ট, যেখানে এসআইআর সংক্রান্ত কিছু ডিটেলস আপনাকে পুট করতে হবে। প্রথমেই যেটা জানতে চাওয়া হচ্ছে, এসআইআর 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে আপনার নাম। এএসডিডি কথার অর্থ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুপ্লিকেট, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নেই। কিভাবে নেই? অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট তালিকায় রয়েছে। অনেকে এর বাংলা অর্থ জানতে চেয়েছে। এএসডিডি তালিকা অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত বা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, মৃত অথবা সরাদিশ, এই তালিকার মধ্যে কি রয়েছে? যদি না হয় তাহলে আপনি এখানে নো লিখে দেবেন। 2026 সালে যে ভোট হয়েছে সেখানে যদি আপনি ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই লিস্টে আপনার নাম নেই। এসআইআরে যদি আপনার নাম না বাদ গিয়ে থাকে তাহলে এখানে অবশ্যই আপনি নো লিখবেন। তাহলে এটা নিয়ে একদমই মাথা ঘামাবেন না যে এএসডিডি তালিকা কি, আমি এর অর্থ বলে দিয়েছি। আচ্ছা, এখানে আপনি নো লিখছেন যেহেতু আপনার এসআইআরের নাম বাদ যায়নি বা এই লিস্টে নেই, এএসডিডি লিস্টে নেই। এরপর রয়েছে আপনার নাম কি এসআইআরে বাদ গেছিল, আপনি ট্রাইব্যুনালে আবারও আপিল করেছেন, আপনার কেস বর্তমানে পেন্ডিং রয়েছে। যদি এইসব হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে। যদি এসআইআরে আপনার নাম বাদ না গিয়ে থাকে তাহলে আপনি এখানে নো লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, সেখানে আপনার অ্যাপ্লিকেশান কি পেন্ডিং রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে ইয়েস অথবা নো, যেটা হবে সেটা লিখে দেবেন। মূলত এই জায়গাটি একটু ভালো করে ধ্যান রাখবেন। এক্ষেত্রে এই জায়গাতে যদি আপনারা ভুল কিছু করেন তাহলে আপনাদের নাম কিন্তু কৃষক বন্ধু থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এসআইআরে আপনার নাম যদি বাদ না গিয়ে থাকে, আপনি যদি সিএ এর জন্য আবেদন না করে থাকেন তাহলে এই 3টি অপশানই আপনি নো লিখবেন। আচ্ছা, এরপর চলে আসুন 9 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। অনেকেই রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন, আবার পিএম কিষাণেরও সুবিধা পান। তো সেক্ষেত্রে আপনাদের এখানে ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। আবার বলি, পিএম কিষাণ যারা পান তাদের জন্য কিন্তু এই ফর্মটি নয়, তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না। এরপর রয়েছে 10 নম্বর পয়েন্ট, যেখানে প্রধান পেশা কি, অর্থাৎ কোন কাজের সঙ্গে যুক্ত সেটা এখানে লিখতে হবে। এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন, কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, কোন জায়গায় কাজ করেন বা কোন প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী হিসাবে রয়েছেন অথবা পেনশন পাচ্ছেন কিনা, এগুলো কিন্তু এখানে লিখতে হবে। যদি সরাসরি আপনি কৃষক হয়ে থাকেন, যেহেতু কৃষক বন্ধুর টাকা এটা পাবেন আপনি, তাই কৃষক হলেই ভালো হয়। তাই এখানে যদি কৃষক লেখেন আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, যেহেতু কৃষকদের জন্যই এই কৃষক বন্ধু। তাই আপনারা এখানে কৃষক যদি হয়ে থাকেন কৃষকই লিখবেন, এখানে ফার্মার কথাটি লিখে দেবেন। আচ্ছা, এরপর 11 নম্বর পয়েন্ট, যেখানে আপনাদের দিতে হবে চাষযোগ্য জমির কিছু বিবরণ। প্রথমেই রয়েছে জেএল নম্বর, এখানে জেএল নম্বরটিকে আপনারা লিখে দেবেন। নেক্সট, খতিয়ান নম্বরটিকে এখানে লিখে দেবেন। আপনাদের কাছে জমির যে খতিয়ান পর্চা সেখানে কিন্তু এই খতিয়ান নম্বর আপনারা পেয়ে যাবেন, জেএল নম্বর পেয়ে যাবেন। এছাড়াও নিচে রয়েছে দাগ নাম্বার, এখানে আপনার কোন কোন দাগে জমি রয়েছে সেই দাগ নাম্বারগুলি এখানে কমা দিয়ে দিয়ে লিখে দেবেন। নেক্সট, এখানে রয়েছে খতিয়ানের তারিখ, আপনি কত তারিখের খতিয়ান ব্যবহার করছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন। যেহেতু নিয়ম অনুযায়ী আপনাকে নতুন খতিয়ান বা পর্চা তুলতে হবে, সেটাই আপনি এই ফর্মটির সাথে জমা করবেন জেরক্স করে। সো সেই খতিয়ান বা পর্চায় যে ডেটটি থাকবে সেই ডেটটি এখানে লিখতে হবে, সেটা আপনি খতিয়ান বা পর্চায় নিচের দিকে পেয়ে যাবেন। এরপর রয়েছে জমির দখলের ধরন, অর্থাৎ আপনি জমিটি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি হস্তান্তর হয়েছে, নাকি অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবেন। এখানে প্রত্যেকটি অপশান ইংরাজিতে রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। জমির তথ্য দেওয়া শেষ। এরপর শেষ পয়েন্ট, আবেদনকারীর যে ডিটেলস দেওয়ার ক্ষেত্রে সেটা হলো 12 নম্বর পয়েন্ট, আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ যিনি উপভোক্তা তিনি আয়কর দেন কিনা,
ইনকাম ট্যাক্স পেয়ার কিনা, ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। আবারও বলি, অন্যান্য স্কিমের মতো এই স্কিমটিও যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি পাবেন না। সেটা হয়তো এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগেই বলে দিলাম যে ইনকাম ট্যাক্স দিলে হয়তো এই কৃষক বন্ধু প্রকল্পের যে বেনিফিটস সেটা কিন্তু আপনারা পাবেন না। তাই ভেবেচিন্তে এই জায়গাটি পূরণ করবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি ইনকাম ট্যাক্স পেয়ার কিনা সেটা আপনি লিখে দেবেন, হ্যাঁ না এখানে ইয়েস নো যেটা হবে সেটা লিখবেন। এখানে উপভোক্তার ডিটেলস দেওয়া কমপ্লিট, তবে এখানেই কিন্তু ফর্ম ফিল আপ শেষ নয়। পরবর্তী পৃষ্ঠায় আপনাদের কিছু ডিটেলস দিতে লাগবে। চলে আসুন পরবর্তী পৃষ্ঠায়। ফর্মের এই জায়গাটিতে আপনার স্ত্রীর অথবা স্বামীর বিবরণ দিতে হবে। আপনি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর ডিটেলস দেবেন। আপনি যদি একজন বিবাহিত স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার এখানে স্বামীর ডিটেলস দিতে লাগবে। তবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি কোনো কিছুই ফিল আপ করবেন না। শুধুমাত্র যারা বিবাহিত পুরুষ অথবা মহিলা তাঁরাই ফিল আপ করবেন এই জায়গাটি। প্রথমেই রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ এখানে স্পাউস নেম লিখতে বলা হচ্ছে। আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন, ইংরেজি ক্যাপিটাল লেটারে পুরোটাই ফিল আপ করবেন। আর যদি বিবাহিত স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখে দেবেন। 14 নম্বর পয়েন্টে ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ডিটেলস দিতে বলা হচ্ছে। এখানে আপনি যার নাম লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি দিতে লাগবে। প্রথমেই এখানে ব্যাংক ও ব্রাঞ্চ নেম লিখতে হবে, যেটা আপনি পাসবুকে দেখতে পেয়ে যাবেন। আইএফএসসি কোডটিও সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবেন। হলো। এরপর 15 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নম্বর। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর যার ডিটেলস এখানে দেন না কেন, সেক্ষেত্রে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটিকে এখানে লিখে দেবেন। এরপর তার আধার কার্ডের নাম্বারটিকে সঠিকভাবে এই বক্সে লিখে দেবেন। নেক্সট পয়েন্টে ভোটার কার্ডের কিছু ডিটেলস দিতে বলা হচ্ছে। যেমন প্রথমে রয়েছে এপিক নম্বর, এখানে সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন। এসি নাম্বারটিকে লিখবেন, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভার নম্বরটিকে লিখে দেবেন, বিধানসভার নামটিও পাশে লিখে দিতে পারেন। নেক্সট রয়েছে পার্ট নম্বর, কোন বুথে ভোট দেন সেই বুথ নম্বরটিকে এখানে লিখে দেবেন এবং সিরিয়াল নাম্বারটিকে এখানে লিখে দেবেন। এরপর 18 নম্বর পয়েন্ট, যেখানে রয়েছে এই কেবিএনের সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু নিউর সুবিধাভোগী কিনা। যদি যে ব্যক্তির ডিটেলস দিচ্ছেন তিনি কৃষক বন্ধুর উপভোক্তা হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো লিখে দেবেন। এরপর 19 নম্বর পয়েন্টে সেই এসআইআরের কিছু ডিটেলস দিতে বলা হচ্ছে। প্রথমেই এখানে সেই ব্যক্তির নাম এসআইআরে এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা। এএসডিডি এর অর্থ হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট তালিকায় পাওয়া গেছে কিনা। ইয়েস নো যেটা হবে আপনার ক্ষেত্রে লিখে দেবেন। খ দাগের বলা হচ্ছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, অর্থাৎ আপনার নামটি এসআইআরে বাদ গেছিল, আপনি পুনরায় আপিল করেছেন কিনা, ট্রাইব্যুনালে আপনার কেসটি পেন্ডিং রয়েছে কিনা। ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। যদি এই এসআইআরে আপনার নামটি বাদ না গিয়ে থাকে দুটি অপশানে আপনি নো লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে সিএ এর জন্য আবেদন করেছেন কিনা বা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে কিনা। ইয়েস নো যেটা হবে লিখে দেবেন। এরপর রয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, যার ডিটেলস দিচ্ছেন তিনি পিএম কিষাণ পান কিনা সেটা লিখে দেবেন, ইয়েস নো যেটা হবে। আর সবশেষে রয়েছে পেশা কোন কাজের সঙ্গে যুক্ত সেটা এখানে স্পষ্টভাবে লিখে দেবেন। ফর্ম ফিল আপ ডান। এরপর চলে আসুন নিচের দিকে, এখানে রয়েছে অঙ্গীকারপত্র, যেটাকে আপনারা রিড করে নেবেন ভালো করে। এরপর যিনি উপভোক্তা তার সই করতে হবে, এখানে একটি সিগনেচার করতে হবে। যদি সই করতে না পারেন তাহলে এখানে কিন্তু আপনার আঙুলের টিপছাপ দিতে লাগবে। এরপর নিচের যে অংশটি রয়েছে সেটাই শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য, এখানে আপনারা কিছুই লিখবেন না। এই ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। নির্ভুলভাবে ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিলাম। এর সাথে ঠিক কোন জায়গাতে ভুল করলে আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে বাতিল হতে পারেন সেটাও জানিয়েছি। এবার জেনে নিন যে এই ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন। আপনার নিকটবর্তী যে এডিও অফিস রয়েছে সেই এডিও অফিসে জমা দিতে হবে, বিডিও নয় কিন্তু এডিও অফিস। এবার প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকায় কিন্তু এডিও অফিসে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, এলাকায় নির্দিষ্ট একটি ক্যাম্পের আয়োজন করা হচ্ছে যেখানে এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে। অথবা আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানেও কিন্তু একটি নির্দিষ্ট দিনে এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে। আপনি অবশ্যই খোঁজ নেবেন আপনার এলাকায় এরকমই ব্যবস্থা রয়েছে কিনা, তাহলে আপনি সেই ডেটে গিয়ে ফর্মটি জমা করে দেবেন। বা আপনি যদি এইভাবে জমা না করতে পারেন তাহলে এডিও অফিসে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে আপনি ফর্মটি জমা করতে পারবেন। এবার জেনে নিন ফর্মটি তো জমা দেবেন, জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্টসের জেরক্স আপনাকে দিতে লাগবে। মূলত 4টি ডকুমেন্টসের কথা অফিসিয়ালি জানানো হয়েছে। প্রথমত আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, এছাড়াও ব্যাংক পাসবুক। খেয়াল রাখবেন যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে
সেই ব্যাংক পাসবুকের জেরক্স কপি, আর লাগবে জমির খতিয়ান অথবা পর্চা। মূলত এই 4টি ডকুমেন্টসের কথা অফিসিয়ালি জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন রকম ডকুমেন্টসের উল্লেখ করতে পারেন, সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন। তবে বেশিরভাগ এরিয়াতে কিন্তু এই 4টি ডকুমেন্টসের কথাই উল্লেখ করেছেন। এই 4টি ডকুমেন্টসের জেরক্স আপনাদের দিতে লাগছে। এবার এই 4টি ডকুমেন্টসের জেরক্স আপনারা তো দেবেন, জেরক্সের ঠিক নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ নিচে সই করবেন, প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্সে সই করে জমা করবেন। এই ছিল মূলত কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশান ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস, তার সাথে আপনাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর। এই কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশান ফর্মটি আপনাদের প্রত্যেকেরই ফিল আপ করতে লাগবে যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।